আলোচনার বিষয় কৌটিলীয় অর্থশাস্ত্র ও সমকালীন রাজনীতি। ভারতীয় ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় হল রাষ্ট্র। এই উপমহাদেশে প্রাচীনকালে কিভাবে রাষ্ট্রের উৎপত্তি হলো এবং নানা অঞ্চলে রাষ্ট্র কিভাবে ক্রমবিকাশের পথে হাঁটল সেটি বৌদ্ধিক আলোচনার যথেষ্ট দাবি রাখে। রাষ্ট্রায়ন বা স্টেট ফরমেশন একটা আকস্মিক ঘটনা নয়। রাষ্ট্র এবং রাজ্য এই দুটি ধারণাও এক নয়। প্রাচীন ভারতে রাজ্যায়ন থেকেই ধীরে ধীরে রাষ্ট্রায়ন হয়েছে এমনটাই মনে করা হয়। প্রথমে আমাদের জানা প্রয়োজন যে রাষ্ট্রের সংজ্ঞা কী। রাষ্ট্রের সংজ্ঞা নিয়ে নানা মুনির নানা মত আছে, তবে সাধারণভাবে বলা যায় যে রাষ্ট্র হচ্ছে রাজনৈতিক চেতনা বিশিষ্ট একটা জনগোষ্ঠী বা বিভিন্ন গোষ্ঠীর সমষ্টি, বডি পলিটিক, যেটি বা যারা একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে বসবাসকারী একটা সংগঠিত সরকার ও নির্দিষ্ট আইন ব্যবস্থার অধীন এবং বহিঃশক্তির বশ্যতা থেকে মুক্ত ও সার্বভৌমত্বের অধিকারী। অধ্যাপক গার্নারের সংজ্ঞা এটি। একটা রাষ্ট্রের প্রয়োজনীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তার সীমানার মধ্যে যে জনসমষ্টি, নির্দিষ্ট অঞ্চল, একটা শাসক কর্তৃপক্ষ বা অথরিটি যা একটা আইন ব্যবস্থার জন্ম দেয় এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের অধিকার প্রদর্শন করে। দৈনন্দিন জীবনে রাষ্ট্রকে অনেক সময় সরকারের সঙ্গে একভাবে দেখা হয়েছে। পরবর্তীকালে কিন্তু রাষ্ট্র এবং সরকারকে বিচ্ছিন্নভাবে উপলব্ধি করা কঠিন। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কির বক্তব্য, বাস্তব শাসন কার্যের ক্ষেত্রে সরকারি হয়ে ওঠে রাষ্ট্র, তবে তাত্ত্বিকভাবে রাষ্ট্র এবং সরকার এক নয়, ঠিক যেমন এক নয় জাতি সম্পর্কিত ধারণা। ভারতের ইতিহাস পর্যালোচনা করলে আর্যাবর্তের ইতিহাস বিশ্লেষণ করতে হয়। সেই আর্যাবর্তের যে ইতিহাস, সেই ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে সেই সময় একটা আদিম সাম্যবাদী সমাজের অবস্থিতি ছিল। অনেকে সেটাকে আরণ্যক সমাজ বলেও অভিহিত করেছেন। ফ্রেডরিক এঙ্গেলস তার অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট গ্রন্থে আদিম সাম্যবাদী সমাজ থেকে গোটা পৃথিবীর সমাজ বিকাশের ইতিহাস পর্যালোচনা করেছেন। সেটা মূলত সমাজতাত্ত্বিক মর্গ্যানের দৃষ্টিকোণ থেকে। ভারতের যে আর্যাবর্তের ইতিহাস, সেই আর্যাবর্তের ইতিহাসে দেখা যায় আদিম আরণ্যক জীবন থেকে তার মধ্যে তৈরি হয়েছিল এক আঞ্চলিক গোষ্ঠীতন্ত্র, যা এক ধরনের রাজতন্ত্রের জন্ম দিয়েছিল। অনেকে সেটা টোটেম তন্ত্র থেকে রাজতন্ত্রের বিকাশ বলেও চিহ্নিত করেছেন। কিন্তু বিশাল এই আর্যাবর্তে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক ধরনের স্বয়ং সম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি ছিল। সেই স্বয়ং সম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি ধীরে ধীরে এক ধরনের রাজ্যায়নের পথে হাঁটে। একটি রাজ্যের সাথে আরেকটি রাজ্যের শাসকদের লড়াই শুরু হয়, ক্ষমতার দ্বন্দ্ব আসে। রাজ্যায়ন থেকে আস্তে আস্তে সেটা পরিশীলিত হয়ে ওঠে রাষ্ট্র ভাবনায়। এই রাষ্ট্রায়ন সব থেকে বেশি সুনির্দিষ্ট রূপ নেয় যখন মৌর্য সাম্রাজ্যের বিস্তার হয়। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালেই সব থেকে শক্তিশালী একটা বিরাট সাম্রাজ্য তৈরি হয়, যেটির মূল স্নায়ুকেন্দ্র ছিল রাষ্ট্রবাদ। আর এই রাষ্ট্রবাদের তাত্ত্বিক পটভূমি রচনা করেছিলেন যিনি, তিনি হলেন আমাদের আজকের আলোচনার প্রধান নায়ক কৌটিল্য, যাকে চাণক্য নামেও স্মরণ করা হয়। কৌটিল্য এবং চাণক্য একই ব্যক্তি কিনা তা নিয়ে একদা বিতর্ক ছিল। সেই বিতর্কের সম্পূর্ণ অবসান হয়ে গেছে এমনটা বলবো না। কৌটিল্য কোথাকার মানুষ ছিলেন সেটা নিয়েও যেমন বিতর্ক আছে। একটা মত আছে, সেটা হলো কৌটিল্য দক্ষিণ ভারতের
কেরালা থেকে এসেছেন। আবার আরেকটি মত যে তিনি উত্তর ভারতীয় ব্রাহ্মণ। এই ব্যাপারে তার জন্মগত পারিবারিক ক্ষেত্র নিয়ে বিতর্ক থাকলেও বিতর্ক নেই তার রচিত অর্থশাস্ত্র নিয়ে। আর এই অর্থশাস্ত্র নামক গ্রন্থটি আমাদের আজকের প্রধান আলোচনার বিষয়বস্তু। প্রাচীন ভারতীয় তথ্যসূত্র থেকে জ্ঞাত যেসব মতবাদ আধুনিককালে রাষ্ট্রের উৎস নিয়ে আলোচনা করেছে, সেখানে রাষ্ট্রকে বিভিন্ন ধারণার সমষ্টি বলে দাবি করা হয়েছে। আসলে রাজ্যের সৃষ্টি সংক্রান্ত নানা অনুমানকে অনেক সময় রাষ্ট্রের সৃষ্টির সময়ও গুলিয়ে ফেলা হয়েছে। প্রকৃতপক্ষে রাষ্ট্র শব্দটি এসেছে রাজ ধাতু থেকে, যার মানে হচ্ছে শাসন করা, রাজত্ব করা বা উজ্জ্বল হওয়া ইত্যাদি। সুতরাং ব্যুৎপত্তিগতভাবে রাষ্ট্র রাজ স্ট্রন এভাবে সৃষ্ট হয়। এই শব্দটি রাজ্যকেই বোঝায়। ঋগ্বেদের দশম মণ্ডলের রাজস্তুতিতে রাজাকে ইন্দ্রের ন্যায় তার রাষ্ট্রকে অর্থাৎ রাজ্যকে ধারণ করতে বলা হয়েছে। অনেক পরে মনুস্মৃতিতেও রাষ্ট্র শব্দটি রাজা অর্থেই ব্যবহৃত হয়েছিল। কৌটিলীয় অর্থশাস্ত্রে রাজার শাসিত ক্ষেত্রকে সামগ্রিকভাবে রাজ্যই বলা হয়েছে, রাষ্ট্র নয়। কৌটিল্যের কাছে রাষ্ট্র কথাটার এক অর্থ হল প্রদেশ। প্রাদেশিক শাসনকর্তাকে রাষ্ট্রপাল এবং রাষ্ট্রমুখ্য নামেও অভিহিত করা হয়েছে অর্থশাস্ত্রে। এখানে উল্লিখিত দুর্গ অর্থাৎ প্রাচীর বেষ্টিত নগরী এবং রাষ্ট্র মিলিয়ে রাজ্য। এই রাষ্ট্র শহর বহির্ভূত গ্রামাঞ্চলকেও নির্দিষ্ট করে। এই অঞ্চল থেকে সংগৃহীত বিভিন্ন করকেও সাধারণভাবে রাষ্ট্র নামে উল্লেখ করা হয়েছে। খ্রিস্টীয় প্রথম শতকের কলাবন লেখতে রট অর্থাৎ রাষ্ট্র ও নিকম অর্থাৎ নিগম অর্থাৎ শহর মিলিয়ে রাজ্যের গঠনের ইঙ্গিত পাওয়া যায়। আনুমানিক 150 খ্রিস্টাব্দের জুনাগড় লেখতে এই সিদ্ধান্তের সমর্থন মেলে। এটা মনে রাখতে হবে যে কৌটিল্য হিমালয় থেকে দক্ষিণ সমুদ্র এবং তির্যকভাবে অর্থাৎ পূর্ব পশ্চিমে 1000 যোজন ব্যাপী ক্ষেত্রকে অর্থাৎ ভারতবর্ষকে চক্রবর্তী ক্ষেত্র বলে চিহ্নিত করেছেন। এটি চক্রবর্তী রাজার রাজ্য, আধুনিক অর্থে রাষ্ট্র নয়। প্রাচীন সংস্কৃত সাহিত্যে রাষ্ট্র কথাটি যদি রাজ্য বা তার অংশবিশেষ বোঝাতে ব্যবহৃত হয়, তাহলে আধুনিক অর্থে ব্যবহৃত ইংরেজি স্টেট, ল্যাটিন স্ট্যাটাস শব্দটি প্রাচীন সংস্কৃতে কোনো স্বতন্ত্র এবং অন্য কোনো অর্থে ব্যবহৃত নয়, এমন প্রতিশব্দ নেই। সেই জন্য মানিয়ার উইলিয়ামসের বিখ্যাত আ ডিকশনারি অফ ইংলিশ অ্যান্ড সংস্কৃত নামক অভিধানে স্টেট কথাটার মানে বোঝাতে গিয়ে রাষ্ট্র ও রাজ্য দুটো শব্দই লেখা হয়েছে। লেখক ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তাঁর বঙ্গ বাংলা ও ভারত নামক গ্রন্থে ভারতের এই রাষ্ট্র ব্যবস্থার ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে এই রাজ্য ও রাষ্ট্রের তুলনামূলক আলোচনা করেছেন। স্বাধীন ভারতের স্বাধীন রাজ্যের সার্বভৌমত্ব রাজার হাতেই ন্যস্ত ছিল, অন্যদিকে গণরাজ্যের ক্ষেত্রে এই সার্বভৌমত্ব অর্পিত হতো। বোধহয় গণরাজাদের সভার ওপরে প্রকৃত ক্ষমতা বর্তাত গণমুখ্য বা প্রধান প্রশাসকের হাতে। যাই হোক, স্বাধীন রাজা বা গণরাজ্যের ক্ষেত্রে রাজ্য থেকে রাষ্ট্রের কোনো আলাদা সত্তা ছিল না। এই সত্য উপলব্ধি করেছিলেন বলেই বোধহয় ভারততত্ত্ববিদ আর্থার লেভেলিন বাসাম তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থের অন্তর্গত স্টেট পলিটিক্যাল লাইফ অ্যান্ড থট নামাঙ্কিত একটি অধ্যায়ে রাজপদের বা রাজ্যের অর্থাৎ কিংশিপের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন প্রাচীন মতবাদ আলোচনা করেছিলেন।
ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তার গ্রন্থে এই বিষয়টা সবিস্তারে বর্ণনা করে বলেছেন, ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের উদ্ভব এবং ক্রমবিকাশ সম্পর্কে এই সমস্ত আলোচনা থেকে একটা কথা কিন্তু স্পষ্টভাবে বলা যায় যে বংশ বা কুল অর্থাৎ লিনিয়েজ থেকে বিবর্তনের পথে রাষ্ট্রের উদ্ভবের একটা ধারা নির্দিষ্ট হয়েছে। এখানে আর একটা মতবাদের ভিত্তিতে লিনিয়েজ কথাটার একটা বিশেষ সংজ্ঞা দেওয়া হয়েছে। এই সংজ্ঞা অনুযায়ী লিনিয়েজ ঠিক সোজা বংশ পরম্পরায় আগত জ্ঞাতি বর্গের একটি সংঘবদ্ধ গোষ্ঠী, যা আবার একটি প্রথাবদ্ধ কর্তৃত্বের অধীন। আলোচ্য মতবাদ অনুযায়ী ঋগ্বেদের যুগের লিনিয়েজ প্রথা বা পরবর্তী বৈদিক বা ঋগ্বেদ উত্তর বৈদিক যুগে গার্হস্থ্য অর্থনীতির সঙ্গে সমন্বিত অবস্থায় রূপান্তরিত হয়। এরপর বৈদিক উত্তর যুগে যখন মধ্য গাঙ্গেয় উপত্যকায় বিভিন্ন শাসক প্রধান নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে তীব্রতর স্তরীকরণ বা ভেদাভেদের প্রবণতাকে পুরাতন লিনিয়েজ প্রথার খানিকটা পুনরাবৃত্তি বলে মনে হলেও ফলাফলের দিক থেকে দেখলে রাজনৈতিক ঘটনা প্রবাহের এই ধারা রাষ্ট্রায়নের অঙ্কুরোদ্গমের একটা ইঙ্গিত করে। রমিলা থাপা ঋগ্বেদে উল্লিখিত রাষ্ট্র কোনো সুপ্রতিষ্ঠিত কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত সুনির্দিষ্ট অঞ্চল না বুঝিয়ে সাধারণভাবে একটা অঞ্চলকে বা একটা এলাকাকে বা একটা কর্তৃত্বকে বোঝানো হতো বলে জানিয়েছেন। অন্যদিকে কৌটিল্যের অর্থশাস্ত্রের যে শক্ত প্রকৃতির কথা বলা হয়েছে সেগুলি সুপ্রতিষ্ঠিত রাষ্ট্রের অঙ্গ। অর্থশাস্ত্রের সময় থেকেই নাকি জনপদ কথাটির তুলনায় রাষ্ট্র কথাটির ব্যবহার ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। আগেই আমরা দেখেছি যে ঋগ্বেদে রাষ্ট্র বলতে রাজ্যকেই বোঝাতো। ঋগ্বেদের যুগে লিনিয়েজ প্রথা ছিল কিনা তা আজকের প্রবন্ধের বিচার্য বিষয় নয়। শুধু এটুকুই বলা যেতে পারে যে রাষ্ট্র শব্দটার অর্থ স্টেট, এই কথাটা আধুনিক ধারণার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। কৌটিল্যের অর্থশাস্ত্রে শক্ত প্রকৃতিকেও রাষ্ট্রের শক্ত অঙ্গ বলা যায় না, যদিও উপেন্দ্রনাথ ঘোষাল, আর.পি. কাংলে, রামস্মরণ শর্মা অনেক পণ্ডিতই এগুলোকে রাষ্ট্রের সঙ্গেই তার অঙ্গ বলেই মনে করেছেন। এ নিয়ে কিন্তু নানা মুনির নানা মত আছে। এল.এন. রঙ্গরাজন ইংরেজিতে অর্থশাস্ত্রের অনুবাদ করেন। তিনি একটা বিশেষ প্রেক্ষিত প্রদান করেন 1987 সালে। পেঙ্গুইন বুকস অফ ইন্ডিয়া পরে এটি প্রকাশ করে। এই বইটি তিনি উৎসর্গ করেন আর শ্যামাশাস্ত্রীকে, যিনি এটির মূল টেক্সট আবিষ্কার করেন এবং প্রথম অনুবাদ করেন। তার সঙ্গে আর.পি. কাংলে, যিনি এই টেক্সট এবং অনুবাদকে সম্পাদনা করেন। সমস্ত অনুবাদের এটি হলো মূল ভিত্তি। কোনো সন্দেহ নেই, এল.এন. রঙ্গরাজনের কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে যে কাজ, সেই কাজটি বিশেষভাবে পণ্ডিতদের কাছে নজর কাড়া। আরও চিত্তাকর্ষক ঘটনা হল, এল.এন. রঙ্গরাজন কিন্তু সংস্কৃত সাহিত্য এবং ব্যাকরণের পণ্ডিত বলে পরিচিত ছিলেন না। তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এক্সপেরিমেন্টাল ফিজিক্স নিয়ে এমএসসি পাশ করেন। তারপর 1956 সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। গ্রিস, সুদান, টিউনিসিয়া, নরওয়ে, আইসল্যান্ড এইসব দেশে তিনি রাষ্ট্রদূত ছিলেন। তিনি পরিচিত হয়েছিলেন রাজনৈতিক অর্থনীতিবিদ হিসেবে। এরপর তিনি কৌটিল্যের অর্থশাস্ত্রে উৎসাহ খুঁজে পান। তারপর তিনি এই বইটি বিশেষভাবে অনুবাদ করেন। অনুবাদ করার পরে নেমে পড়েন বইটির বিচার বিশ্লেষণে। তার প্রকাশিত এই বইটির ভূমিকায় তিনি বলেছেন, মানব জীবনের যে বিকাশ, সেখানে ভারতীয় শাস্ত্র অনুযায়ী ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চারটি হল আমাদের নৈতিক যে আচরণ, সম্পদ সংগ্রহ, পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে আনন্দ এবং সবশেষে মুক্তি, এগুলোর জন্য বিশেষভাবে প্রয়োজন।
এই আদর্শগুলোর মধ্যে তিনি বলেছেন, However, the pursuit of three objectives, dharma, artha, and kama, can contribute to the attainment of moksha. On the three objectives capable of being studied and practiced, Dharma has always occupied the premier place. Dharma not only signifies an absolute and immutable concept of righteousness, but also includes the idea of duty which every human being owes to oneself, to one's ancestors, to society as a whole, and to universal order. Dharma is law in its widest sense, spiritual, moral, ethical, and temporal. Every individual, whether the ruler and the ruled, is governed by his or her own dharma. To the extent that society respected dharma, society protected itself. To the extent society offended it, society undermined itself. The literature on the Dharma Shastra, both the original scriptures and the commentaries thereon, is very extensive. The definitive modern study is, of course, the magnificent 5-volume History of the Dharma Shastra by Dr. P.V. Kane. For our present purposes, we need only observe that everything in Indian polity, the rights and duties of rulers, ministers, priests, and people, is governed by the concept of dharma. সাধারণভাবে কথিত বিষয় হল, ধননন্দের অত্যাচারে মানুষ যখন নাভিশ্বাস ফেলছে, সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান এবং ধননন্দকে বিনাশ করার পেছনে যে ব্যক্তি মস্ত বড় ভূমিকা নিয়েছিলেন, সেই ব্রাহ্মণ চাণক্য, যার আর এক নাম কৌটিল্য, বিশেষ ভূমিকা পালন করেন। সেই কৌটিল্যের রচিত অর্থশাস্ত্রই হল রাজা কিভাবে দেশ শাসন করবে, রাষ্ট্র কিভাবে চালনা হবে তার লিপিবদ্ধ রূপ। মনে রাখতে হবে যে আজ আমরা যেভাবে অর্থশাস্ত্র বলতে শুধুমাত্র ইকোনমিক্সকেই বোঝায়, সেদিন কিন্তু অর্থশাস্ত্র বলতে সেটা বোঝানো হতো না। সেই সময় কিন্তু অর্থশাস্ত্র বলতে রাজনৈতিক শাসনকেও বোঝানো হতো। অর্থশাস্ত্রের সংজ্ঞা প্রদান করে কৌটিল্য বলেছিলেন, মনুষ্যানাং বৃত্তিরর্থ মনুষ্যবতী ভূমি রীত্যর্থ তস্য পৃথিব্যা লাভ পালনোপায় শাস্ত্রম অর্থশাস্ত্রমিতি। অর্থাৎ মানুষের বৃত্তি বা জীবিকাকে অর্থ বলা হয়। মনুষ্যযুক্ত ভূমিরও নাম অর্থ। যে শাস্ত্র সেই পৃথিবীর লাভ ও পালনের উপায় নিরূপণ করে তার নাম অর্থশাস্ত্র। কৌটিল্যই যে এই অর্থশাস্ত্র গ্রন্থের প্রণেতা, উক্ত অর্থশাস্ত্রে তার প্রমাণ রয়েছে। সেখানে বলা হয়েছে, येन शास्त्रं च शस्त्रं च नन्दराजगता च भू अमर्षेण उद्धृतानि आशु तेन শাস্ত্রমিদং কৃতম। অর্থাৎ যিনি ক্রোধ বশবর্তী হয়ে শস্ত্র, শাস্ত্র ও নন্দরাজগতা ভূমি শীঘ্র উদ্ধার করেছিলেন, তিনি অর্থাৎ কৌটিল্যই এই শাস্ত্র প্রণয়ন করেছেন। কৌটিলীয় অর্থশাস্ত্র নিয়ে কাজ করেছেন অনেকেই। দুর্গাচরণ বিশ্বাস মহাশয়ের পৌত্র এবং কালীভিটার অদ্বৈতচন্দ্র বালা মহাশয়ের দৌহিত্র প্রয়াত শ্রী প্রমোদ বরণ বিশ্বাস কৌটিল্যের অর্থশাস্ত্রে সমাজ ও শাসন ব্যবস্থা শীর্ষক একটি গ্রন্থ লেখেন।
প্রমোদবাবু নানান যুক্তি দিয়ে প্রতিষ্ঠার চেষ্টা করেন যে কৌটিলীয় অর্থশাস্ত্র আসলে নতুন কোনো গ্রন্থ নয়, পুরাতনের অনুবৃত্তি মাত্র। পূর্বতন অর্থশাস্ত্র প্রণয়নকারীদের পুস্তকসমূহ সংগ্রহ করে এটি লেখা হয়েছে, অর্থাৎ ওই সব পুস্তকের সার সংকলন করা হয়েছে। দ্বিতীয়ত, অর্থশাস্ত্রে লেখা হয়েছে এই অর্থশাস্ত্রখানি আমরা প্রণয়ন করছি। এই কথাটির মধ্যে দিয়ে কোনো একক সংকলক বা রচয়িতার নাম বোঝায় না, এর মধ্যে বহুত্বের ইঙ্গিত আছে। প্রমোদবরণ বিশ্বাস বোঝানোর চেষ্টা করেছেন যে কৌটিল্য কোনো একক ব্যক্তি বলে মনে হয় না। এখানে কৌটিলীয় একটি অর্থশাস্ত্র বিশেষজ্ঞ কমিটি বা গোষ্ঠীকে বোঝানো হয়েছে। যাই হোক, এই বিতর্কে আমরা উপস্থিত হতে চাইছি না, বরং পুরাতন সিদ্ধান্ত মেনে অর্থশাস্ত্র প্রণেতা একক ব্যক্তিত্ব কৌটিল্যকেই খোঁজার চেষ্টা করছি। কে এই কৌটিল্য যিনি অর্থশাস্ত্র রচনা করেছিলেন? 1909 খ্রিস্টাব্দে মহীশূরের পণ্ডিত ডক্টর আর শ্যামশাস্ত্রী সর্বপ্রথম কৌটিলীয় অর্থশাস্ত্রের একটি সংস্করণ প্রকাশ করেন। এর আগে অবশ্য পৃথিবীর পণ্ডিত মণ্ডলী কৌটিল্য এবং তার অর্থশাস্ত্র নাম শুনে এসেছেন, কিন্তু গ্রন্থটা দেখা বা পড়ার সৌভাগ্য তাদের হয়নি। পণ্ডিত আর শ্যামশাস্ত্রী সর্বপ্রথম এই অর্থশাস্ত্রকে পণ্ডিতদের দরবারে উপস্থাপিত করলেন। চাণক্য বা কৌটিল্য বহু গুণের অধিকারী ছিলেন, তাই গুণভেদে তার নামও ছিল হয়তো বহু। এই প্রসঙ্গে হেমচন্দ্র তার অভিধান চিন্তামণি গ্রন্থে লিখলেন, তিনি বাৎসায়ন, মল্লনাগ, কৌটিল্য, চাণক্য, দ্রামিল, পক্ষিল স্বামী, বিষ্ণুগুপ্ত এবং অঙ্গুল বা পাঠান্তরে অংশুল নামে পরিচিত ছিলেন। বিশাখ দত্তের মুদ্রারাক্ষস নাটকে কৌটিল্যকে কুটিলমতি বলা হয়েছে। কৌটিল্য কূট অর্থাৎ মুদ্রারাক্ষস নাটকের বিশাখ দত্ত চাণক্যের আসল নাম বিষ্ণুগুপ্ত বলেও উল্লেখ করেছেন। অন্যদিকে কৌটিল্য তার অর্থশাস্ত্রে নিজেকে বিষ্ণুগুপ্ত বলেও পরিচয় দিয়েছেন একাধিক জায়গায়। কৌটিল্যের কাল নির্ণয় করতে গিয়ে অধ্যাপক ডক্টর রাধা গোবিন্দ বসাক বলেছেন, খ্রিস্টপূর্ব 4th শতকে অর্থাৎ মৌর্য যুগে কৌটিল্য নিজেই অর্থশাস্ত্র রচনা করেছেন। এইরূপ যাদের মত, সেই মতই সমীচীন। কৌটিল্যের এই অর্থশাস্ত্রের সময় এবং একজন ব্যক্তি না একাধিক ব্যক্তি এই সব বিতর্কে না গিয়ে আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রের আজকের যে রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থা, সেখানে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনায় ব্রতী হই। এবার আমরা জেনে নেব প্রাচীন গ্রিক দর্শনের পটভূমি থেকে ম্যাকিয়াভেলি, হবস এবং কৌটিল্যের তুলনা। সক্রেটিসেরও আগে গ্রিক সভ্যতা এবং সংস্কৃতিতে যে সময়কে নির্ধারণ করা হয় তাকে বলা হয় প্রাক সক্রেটিস যুগ। বার্টন রাসেলও তার পাশ্চাত্য দর্শনের ইতিহাস শুরু করেছেন প্রাক সক্রেটিস সময় থেকে। বলা হয় থেলেস ছিলেন প্রথম চিন্তাবিদ যিনি সক্রেটিসের আগে গ্রিস দেশে 6ষ্ঠ থেকে 5ম শতাব্দীতে তিনি ছিলেন। এই সময় সম্পর্কে যে খুব বিশদে জানা যায় তা নয়, কিন্তু এটুকু জানা যায় যে খুব ইউনিফাইড স্কুল অফ থট তাদের মধ্যে ছিল না। 19 শতকের ক্লাসিক্যাল পণ্ডিতরা এই সময়টার বিচার বিশ্লেষণ করে সক্রেটিসের পর একটা গ্রিক দর্শনের বিকাশের পথ প্রদর্শন করেন। রিডিংস ইন অ্যানশিয়েন্ট গ্রিক ফিলসফি ফ্রম থেলিস টু অ্যারিস্টটল, 4th edition, edited by S. Mark Cohen, Patricia Card, C.D.C. Reed গ্রন্থ থেকে জানা যায় কিভাবে সক্রেটিসের যে চিন্তাভাবনা, সেখান থেকে প্লেটোর রিপাবলিক এবং প্লেটোর রিপাবলিক থেকে
ম্যাকিয়াভেলের বাস্তববাদের একটা দীর্ঘ পথ। কিন্তু ভারতের এবং বিদেশের বহু রাজনৈতিক বিশ্লেষক কৌটিল্যের সঙ্গে ম্যাকিয়াভেলির সম্পর্ক খুঁজে পেয়েছেন। বলেছেন দুজনেই খুব বাস্তববাদী। যেরকম ম্যাকিয়াভেলির মধ্যে হবসের দর্শনের প্রভাব ছিল, হবস মানুষ সম্পর্কে খুব নেতিবাচক মনোভাব পোষণ করতেন। তিনি বলেছিলেন মানুষ হচ্ছে স্বার্থপর, কলহপ্রিয়, লোভী, আত্মকেন্দ্রিক। সলিটারি, পুওর, ন্যাস্টে, ব্রুটিশ। আবার ম্যাকিয়াভেলি তার যে বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স, পরবর্তীকালে জানা যায় সেটি একটা সুললিত গ্রন্থ ছিল না, কিন্তু রাজাকে কিভাবে চলতে হবে তার একটা ডুলস অ্যান্ড ডোন্টস তিনি তৈরি করেছিলেন। সেই নির্দেশিকাটাকেই বলা হয় প্রিন্স। কিন্তু সেখানে রাজাকে তিনি নীতিকথার বদলে বাস্তববাদী হয়ে অনেক স্বার্থপর এবং কিভাবে অন্যদের সঙ্গে লড়াই করে টিকে থাকতে পারবে তার কঠোর বাস্তববাদী পথ দেখিয়েছিলেন। কিন্তু ম্যাকিয়াভেলি আর কৌটিল্যের মধ্যে তুলনা করার মধ্যে বোধ হয় কৌটিল্যের প্রতি একটু অবিচার করা হয়। কারণ কৌটিল্যের যে রাষ্ট্র দর্শন আমরা অর্থশাস্ত্র থেকে পাই, সেখানে তিনি নীতিশাস্ত্রও উল্লেখ করেছেন। চাণক্যের যে নীতিশাস্ত্র সেটা পৃথকভাবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। সেখানে চাণক্যের যে নীতিশাস্ত্র সেখানে অধ্যাত্ম দর্শনও আছে, কোথাও একটা অদ্বৈত সাধনার কথাও আছে। সব মিলিয়ে ভারতীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে কৌটিল্য যতটা যুক্ত ততটা কিন্তু ম্যাকিয়াভেলি নয়। সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে মিল খুঁজে পাওয়া গেলেও কৌটিল্যের রাষ্ট্র চেতনায় রাজার যে কর্তব্য নিরূপিত রয়েছে তাতে অনেক নৈতিক দিকও রয়েছে। এবার আমরা আসি কৌটিল্যের অর্থশাস্ত্রের সমকালীন রাজনীতিতে তার প্রভাব প্রতিপত্তির আলোচনায়। যত সময় এগিয়েছে, প্রাক ব্রিটিশ যুগের স্বয়ং সম্পূর্ণ গ্রামীণ অর্থনীতির পর এসেছে ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসন মুঘল শাসনের থেকে সম্পূর্ণ ভিন্ন। তার কারণ মুঘলরা ভারতে দেশ শাসন করতে চেয়েছিলেন ভারতে থেকে, আর ব্রিটিশরা কিন্তু লন্ডনেই তাদের রাজধানী রেখে উপনিবেশতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন। তারপর এলো স্বাধীনতা সংগ্রামের আন্দোলন। কিন্তু আজ ভারতের রাজনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে আপাতভাবে মনে হচ্ছে আমরা বড় বেশি মূল্যবোধ বিবর্জিত ও বিসর্জিত হয়ে পড়েছি। অর্থাৎ যে জিততে পারবে সেই রাজা। সেই কারণে অতীতে যেরকম মুঘল আমলে ভয়াবহ যুদ্ধ হয়েছে, রক্তপাত হয়েছে, আজও সেই ষড়যন্ত্রের রাজনীতি একইভাবে অব্যাহত। সেই বাস্তববাদী রাজনীতি আজও প্রতি মুহূর্তে কৌটিল্যকে স্মরণ করিয়ে দেয়। আসুন আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে কয়েকটা দৃষ্টান্ত দেখাই, যেটা দেখে বোঝা যায় যে কেন আজও কৌটিল্য ভীষণভাবে প্রাসঙ্গিক। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন পদ্ধতি লক্ষ্য করে কিভাবে রাষ্ট্রনীতি প্রণয়ন সম্ভব তার একটা আদর্শ কাঠামো আমরা এই গ্রন্থে খুঁজে পাই। রাজ্যবাসী অর্থাৎ সবার মঙ্গলের জন্য প্রয়োজনে রাজাকে নৃশংসও হতে হবে এমন পরামর্শ দেওয়া হয়েছে। কৌটিল্য কিন্তু স্বৈরতন্ত্র বা অটোক্রেসের সপক্ষে কথা বললেও সেই রাষ্ট্র হবে দক্ষ এবং দৃঢ় আর্থিক নীতির ওপর প্রতিষ্ঠিত। রাজার দায়বদ্ধতা এবং কর্তব্য জ্ঞান রাজ্য শাসনের প্রধান বিষয় হলেও সুশাসনের জন্য সুদক্ষ প্রশাসন ও বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেছেন। তার মতে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে হবে। তার সুদক্ষ ব্যবস্থার জন্য খনিজ তত্ত্ব, খনিজ সম্পদের ব্যবহার, ধাতু, রত্নবিদ্যা, কৃষি,
পশুপালন, বনজ সম্পদ ও বন্য প্রাণী সংরক্ষণ এবং তার ব্যবহার, ভেষজ বিদ্যা, অন্তর্দেশীয় এবং বৈদেশিক বাণিজ্য, জনহিতকর কাজকর্ম, দুর্ভিক্ষকালে প্রজাদের সহায়তা দানের মতো অতীব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে কিন্তু কৌটিল্য যাওয়ার চেষ্টা করেছেন। এমনকি অর্থশাস্ত্রে দেখা যাচ্ছে যে দরিদ্র, কৃতদাস ও নারীর জন্য সহানুভূতির স্থান যেমন রয়েছে, তেমন যে রাজা জিতেছেন তার প্রজাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ও তাদের পুনর্বাসনের তত্ত্ব অনেকটা একালের জেনিভা কনভেনশনের কথা মনে করিয়ে দিতে পারে। আবার আধুনিক ভূমি সংস্কার, অভয়ারণ্য প্রতিষ্ঠা, বনসৃজন, নারী সম্মান, পবিত্রতা রক্ষার প্রশ্নে কৌটিল্য আধুনিক চিন্তাবিদদের অগ্রণী তত্ত্বের কথা মনে করিয়ে দেয়। ক্রেতা সুরক্ষা, ব্যবসায় সততা, ওজন এবং তার যে পরিমাণ, সেগুলোর প্রয়োজনীয়তা, এগুলো আজকের দিনেও যখন দুর্নীতি নিয়ে এত আলাপ আলোচনা চলছে, তখন কৌটিল্যের এই ধরনের হিসাব রক্ষণ ব্যবস্থা, কর ব্যবস্থা, রাষ্ট্রের আর্থিক নীতি, এগুলো যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করা যেতে পারে। যদিও আধুনিক অর্থনীতির নানা তন্ত্রই এই গ্রন্থে রয়েছে, ইকোনমিক্স ইন কৌটিল্য এটা একটা আলাদা দিক, যে দিকটা নিয়ে পৃথিবীর বহু পণ্ডিত আলাপ আলোচনা করেছেন। রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে কৌটিল্যের এই মানব ইতিহাসের প্রথম একটা নিশান নামক ধারণার প্রবর্তন করেছিলেন। আসলে ভারতবর্ষ তো অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। মূলত তারই উদ্যোগ এবং প্রচেষ্টায় সেই ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করে একটা বৃহৎ সাম্রাজ্য গঠন হলো, এককেন্দ্রিক শাসনের আওতায় এলো। তখন এই রাষ্ট্র আর্যাবর্ত নামে পরিচিত ছিল। নন্দ রাজাদের পরাস্ত করে তার যোগ্য ছাত্র চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসিয়ে কৌটিল্য প্রধান অমাত্য হয়েই ছিলেন। একটা বিশাল সাম্রাজ্য গঠনের সহায়কও তিনি হলেন। আধ্যাত্মিক মূল্যবোধ জাতি রাষ্ট্র গঠনের আদর্শ বলে মান্য করা হয়, সেটাও কিন্তু কৌটিল্যের ক্ষেত্রে আছে। সম্রাট অশোক তার সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে অর্থশাস্ত্রের শিক্ষা গ্রহণ করেছিলেন। এমনকি ছত্রপতি শিবাজিও নাকি অর্থশাস্ত্র সম্পর্কে জানতেন বলে মনে করা হয়েছে। দ্বাদশ শতাব্দী পর্যন্ত রাষ্ট্রশাসনের ক্ষেত্রে অর্থশাস্ত্রের আদর্শকে ব্যাপকভাবে মানা হয়েছে। প্রথমে মুসলিম শাসন এবং পরে ব্রিটিশ রাজত্বকালে অর্থশাস্ত্রের বাস্তব রূপ ব্যাহত হয়েছে। কিন্তু ক্রমশই এই গ্রন্থ উপদেশের আড়ালে চলে গেছে, কিন্তু তার প্রাসঙ্গিকতা ফুরোয়নি। এমনকি আজও যখন বহিঃশত্রুর আক্রমণ, রাজ্যের আভ্যন্তরীণ প্রতিপক্ষকে হত্যা করার পরামর্শ, গুপ্তচর নিয়োগ করা, এমনকি মেয়েদের গুপ্তচর বৃত্তিতে কাজে লাগানো, এইসব কিন্তু আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যে খুঁজে পাচ্ছি। তার চিন্তায় দার্শনিক ভাবালুতার কোনো স্থান নেই। এই জন্য কৌটিল্যকে সচেতন বাস্তববাদী বলে মনে করা হয়। অনেকে এই কারণেই নাকি মেকিয়াভেলির সঙ্গে তুলনা করেন কৌটিল্যকে। কিন্তু মেকিয়াভেলির সঙ্গে তুলনার ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ মেকিয়াভেলি ঐতিহাসিক উপাদানের সঙ্গে নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্য প্রিন্স রচনা করেন, ফলে তার গ্রন্থ বাস্তবোচিত হতে পেরেছে। অন্যদিকে সুকৌশলী রাজনীতিবিদ মেকিয়াভেলির গ্রন্থে ভাষাও অনেক মার্জিত, ফলে তার মতামতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কৌটিল্যের মতো তীব্র নয়। কৌটিল্যের ভাষা স্পষ্টবাদিতার কারণে অনেক খোলামেলা, কিন্তু মেকিয়াভেলিজম আর কৌটিল্যের মতবাদ কিন্তু এতৎ সত্ত্বেও এক নয়।
কেননা কৌটিল্য বারবার বলেছেন যে ধর্মই রাষ্ট্র সেবা করে। কোনো কোনো সময় আবার মেকিয়াভেলি ধর্মকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন। ধর্মের গুরুত্বকে কিন্তু কৌটিল্য অন্যভাবে দেখেছেন। সেই কারণে প্রজা তথা সমাজকে সমীহ করা, রাষ্ট্রের স্থিতাবস্থার জন্য বিভিন্ন সংস্কৃতি ও ভাবধারাকে সম্মান করা, সেগুলো কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যে আছে। সেগুলোকে না বিশ্লেষণ করাটা কৌটিল্য সম্পর্কে অতি সরলীকরণের দোষে দুষ্ট হয়ে যাবে। কৌটিলীয় অর্থশাস্ত্রের দশম অধিকরণে আছে সংগ্রামিক অর্থাৎ যুদ্ধ সম্পর্কিত আলোচনা। কৌটিল্য তার অর্থশাস্ত্রে বলেছেন যে কিভাবে যুদ্ধক্ষেত্রে সেনা শিবির স্থাপন করতে হবে। সেনাপতি, স্থপতি ও জ্যোতিষীদের পরামর্শক্রমে বৃত্তাকার বা আয়তক্ষেত্রাকার কিংবা ভূমির আকার অনুসারে 4টি দরজা, উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে 3টে করে 6টি পদ বিশিষ্ট ও 9 প্রকার মহল্লা শোভিত সেনা নিবাস নির্মাণ করতে হবে। শত্রুর আক্রমণের জন্য এবং স্থায়ীভাবে সৈন্য রাখার প্রয়োজন হলে তা পরিখা দ্বারা বেষ্টিত বা পরিখা থেকে উত্থিত মাটির দ্বারা নির্মিত প্রাকার, প্রধান দ্বার ও উপরিগৃহ যুক্ত হবে। এইভাবে এক একটি অধ্যায়েও এত সবিস্তার ব্যাখ্যা কৌটিল্য করেছেন যা কিন্তু সহজে পাওয়া যায় না। এখানেই শেষ নয়, তিনি আরও বলেছেন রাজার সেনানিবাস যাত্রা এবং উপেক্ষিত ও পথকষ্টের ক্লান্তি থেকে নিজের সেনাকে কিভাবে রক্ষা করা যাবে, কূট যুদ্ধের বিকল্প বা ভেদ, নিজ সৈন্যের প্রোৎসাহন, এই সমস্ত বিষয়ের সবিস্তার আলোচনা রয়েছে। যেমন রাত্রিতে নানান উৎপাত সৃষ্টি করে শত্রু সৈন্যের নিদ্রায় ব্যাঘাত ঘটিয়ে অনিদ্রায় ক্লান্ত সৈন্যদের দিনের বেলায় আক্রমণ করা, হস্তি দ্বারা আক্রমণ করে হত্যা করা, সকালের যুদ্ধক্লান্ত সৈন্যদের বিকেলে পর্যুদস্ত করা, চর্ম দ্বারা পা বা শরীর আবৃত, গো মহিষ দ্বারা বিক্ষিপ্ত শত্রুপক্ষের সৈন্যদের বধ করা, যুদ্ধের ক্ষেত্রে নানান রকমের রণকৌশল ইত্যাদি কৌটিল্যের অর্থশাস্ত্রে পাওয়া যায়, যা আজ যখন গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে তখন সেই ওয়ার সায়েন্সের প্রাসঙ্গিকতা বারবার পাওয়া যায়। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, কোনো রাষ্ট্রচিন্তায় আকাশ থেকে নির্গত হয় না। রাষ্ট্রচিন্তা সবসময়ই সমকালীন আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থারই ফসল। বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা আর সেই সময়কার যে চিন্তাবিদ, তাদের মধ্যে এক ধরনের মিথস্ক্রিয়া তৈরি হয়। তার মধ্যে দিয়ে এক ধরনের রাষ্ট্রচিন্তার জন্ম হয়। কৌটিল্যের অর্থশাস্ত্র পর্যালোচনা করলে সেই সময়কার প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার পরিচয়টাও পাওয়া যায়। অর্থশাস্ত্র এক কথায় রাজনীতির বিজ্ঞান, মৌর্য প্রশাসনের ম্যানুয়াল বলা যেতে পারে। এই মৌর্য প্রশাসনের ম্যানুয়াল, এই শব্দটা অধ্যাপক ডক্টর মানবেন্দু বন্দ্যোপাধ্যায় তাঁর কৌটিলিয়ম অর্থশাস্ত্রমের প্রথম খণ্ডে ব্যবহার করেছেন। মানবেন্দু বন্দ্যোপাধ্যায়ের যে অসাধারণ বিশ্লেষণ, তা থেকে কিছুটা অংশ পাঠককে জানানোর চেষ্টা করছি। তিনি বলেছেন, গ্রিক দেশের সমাদৃত চিন্তাবিদ প্লেটো এবং অ্যারিস্টটলের সমগোত্রীয় হয়ে উঠেছেন কৌটিল্য। অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের শিক্ষক। কৌটিল্য আর অ্যারিস্টটল ছিলেন সমসাময়িক। আর এক অর্থে কৌটিল্য হবস এবং ম্যাকিয়াভেলির সমগোত্রীয়। প্রত্যেকেই সমকালীন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। সেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সামাজিক অবক্ষয়ের একটা ব্যবস্থাপত্র তৈরি করার চেষ্টা করেছিলেন।
পেলোপনেসিয়ান যুদ্ধ এবং গ্রিক নগর রাষ্ট্রগুলো ক্রমাগত সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবক্ষয়ের পরিপ্রেক্ষিতে গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল তাদের গ্রন্থাবলী রচনা করেন। তারা ছিলেন সামাজিক বাস্তবতাবাদী, আবার সমাজকে সুদৃঢ় রাজনৈতিক ব্যবস্থার অধীনে আনাটা সেই সময় নগর রাষ্ট্রের অধীন গৌরবকে পুনরুদ্ধার করার জন্য প্রয়োজন ছিল। ম্যাকিয়াভেলি তাঁর দ্য প্রিন্স ও ডিসকোর্স রচনার কাজ 1513 সালে সম্পন্ন করেছিলেন। 1469 থেকে 1529 সময়টা ছিল নিকালো ম্যাকিয়াভেলির সময়। এই সময়টা ইতালির রেনেসাঁসের সাফল্য এবং ব্যর্থতার সঙ্গমকাল। সুতরাং তদানীন্তন ইতালিতে প্রধান সমস্যা ছিল অবক্ষীয়মান সমাজে শক্তিশালী রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করা। ম্যাকিয়াভেলির তাই দৃঢ় প্রত্যয় ছিল যে তদানীন্তন পরিস্থিতিতে চরম রাজতন্ত্র ছাড়া আর কোনো উপায় নেই। কৌটিল্যের ক্ষেত্রেও ধননন্দ যে ভয়ঙ্কর একটা রাজনৈতিক সামাজিক অবক্ষয়কে নিয়ে এসেছিলেন, তার থেকে পুনরায় ভঙ্গুর ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কৌটিল্যের ভূমিকাও ছিল একই রকমভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু পাশ্চাত্য লেখকদের ক্ষেত্রে নৈতিকতার যেমন একটা স্বতন্ত্র চরিত্র ছিল, হিন্দু চিন্তায় এমনটা ছিল না। এমনকি কৌটিল্যের অর্থশাস্ত্রে যা দৃশ্যত ধর্ম নিরপেক্ষ রচনা বলে গণ্য করা হয়ে থাকে, আমরা বিশুদ্ধ ধর্ম নিরপেক্ষ অভিজ্ঞতাবাদী এবং নৈতিক সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি কিন্তু সেখানে দেখি না। অথচ এই বিষয়টা ম্যাকিয়াভেলি থেকে শুরু করে পাশ্চাত্য বহু লেখকদের ক্ষেত্রে দেখা যায়। অর্থশাস্ত্রের সংবেদনশীল প্রকৃতি ভাববাদ দ্বারা অভিভূত হয়েছে। এর অর্থ হলো এই যে অর্থশাস্ত্র জ্ঞান তত্ত্বের দিক থেকে আদর্শগতভাবে যুক্তিবাদী, নৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও তাই। এ কথা বলেছেন ডক্টর মানবেন্দু বন্দ্যোপাধ্যায়। আসলে এইভাবে কৌটিল্যের মণ্ডল তত্ত্ব সম্পর্কে শুক্রাচার্য ইঙ্গিত দিয়েছিলেন, সুপারিশ করেছিলেন মনু, বিশদে আলোচনা করেন কামোন্দক এবং কৌটিল্য। সুতরাং কৌটিল্যকে আলোচনা করতে গেলে মনুর তত্ত্ব নিয়েও আলোচনা করা প্রয়োজন, যদিও আজকের এই সীমিত পরিসরে সেটা সম্ভব নয়। তবে এটা পরিষ্কার, আজকের যে সার্বভৌমিকতা, বিশ্ব রাষ্ট্র সম্পর্কিত যে ধারণা, এমনকি যে হিন্দু ধারণা, বিশ্ব রাজতন্ত্রের প্রতিষ্ঠার মাধ্যমে যে ফরাসি উগ্রবাদী একটা শাসন আমরা দেখেছি, এই সবই কিন্তু সেই সময়কার ফসল। আজ ভারতের রাষ্ট্রভাবনা, দুর্নীতি, গণতন্ত্রের সংকট, এই যে নানা রকম সমস্যার সম্মুখীন, সেগুলো থেকেও বেরোনোর জন্য কিন্তু নতুন করে কৌটিল্যকে খুঁজে পাওয়া প্রয়োজন, প্রশাসনের প্রয়োজন। 1947 সালের স্বাধীনতার পর ক্রমশ ভারতের রাজনীতিতে যে এন্ড অফ ইনোসেন্স তৈরি হয়েছিল, মূলত প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় থেকে, তারপর থেকে ভারতের রাজনীতিতে যেসব সমস্যাগুলো দেখা দিয়েছে, সেইগুলো মোকাবিলার জন্য চাণক্যর প্রয়োজন। লেখক পবন কুমার বর্মা তার চাণক্য's নিউ ম্যানিফেস্টো টু রিজলভ দ্য ক্রাইসিস উইদিন ইন্ডিয়া গ্রন্থে ঠিক এই বিষয়টা নিয়েই আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন 1947 সালের পর থেকে যে গণতন্ত্রের সংকট, প্রশাসনের সংকট, দুর্নীতির দাপট, নিরাপত্তার অভাব, এই সব বিষয়গুলো থেকে ভারতকে যদি নিজের পায়ে শক্তিশালী হয়ে দাঁড়াতে হয়, তাহলে
আমাদের রিভিজিট করতে হবে কৌটিল্যের অর্থশাস্ত্র।